এক বণিকের ছিল একটি ছেলে আর একটি মেয়ে। দুজনেই ছিল খুব ছোট, ভালো করে হাঁটতেই শেখেনি এখনো। এদিকে বণিকের দুটো দামি দামি মাল বোঝাই জাহাজ সমুদ্রে গিয়েছিল। সেবারকার বাণিজ্যে অনেক লাভ হবার কথা। বণিক যখন লাভের আশায় বসে আছেন, ঠিক সেই সময়ে খবর এলো যে দুটো জাহাজই ডুবে গেছে। কাজেই বড়লোক হওয়া তো ঘুচেই গেল, বণিক প্রায় সব হারিয়ে একেবারে গরিব হয়ে পড়ল। রইল তার শুধু শহরের কাছে একটি ক্ষেত। দুঃখের কথা ভুলতে সে প্রায়ই ক্ষেতের ধারে চলে যেত। একবার যখন সে ক্ষেতে পাইচারি করছে, হঠাৎ একটি ছোট্ট কালো বামন কোথা থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, তোমার এত দুঃখ কিসের? বণিক বলল, তুমি যদি আমায় সাহায্য করো তো বলি। বামন বলল, বলা তো যায় না, হয়তো সাহায্য করতে পারতেও পারি। তখন বণিক বলল যে তার সমস্ত সম্পত্তি জাহাজডুবি হয়ে নষ্ট হয়ে গেছে, এখন তার ওই জমিটুকু ছাড়া আর কিচ্ছু নেই। বামন বলল, ভেবো না, আজ যখন তুমি বাড়ি যাবে তখন প্রথমেই যে তোমার পায়ে ঘেঁষে দাঁড়াবে তাকে যদি 12 বছর পরে আমায় এনে দাও, তাহলে তুমি যত সোনা চাও পাবে। বণিক ভাবল, বাড়িতে ঢুকলে তো কুকুরটা পায়ের কাছে এসে গা ঘষে। ছোট ছেলেটার কথা তার একবার মনেও হলো না। সে বামনের কাছে একটা খত লিখে দিয়ে শিলমোহর মেরে বাড়ি চলে গেল। যেই সে বাড়ি পৌঁছল, অমনি তার কচি ছেলে দৌড়ে এসে বাপের পা ধরে সোজা হয়ে দাঁড়াল। তখন বণিকের টনক নড়ল। মনে পড়ে গেল তার অঙ্গীকারের কথা। মনে পড়ে গেল কি দিয়ে দিতে সে স্বীকৃত হয়েছে। কিন্তু সিন্দুক খুলে যখন সে দেখল যে সোনা টোনা কিচ্ছু নেই, তখন ভাবল ওটা তাহলে বামনের একটা পরিহাস। মাসখানেক পরে সে একদিন ঘরের মাচায় উঠেছিল কিছু পুরনো টিন পাড়তে বিক্রি করবার জন্যে। সেখানে দেখে মেঝের ওপর সাজানো থরে থরে সোনা। তারপর দেখতে দেখতে তার আগের অবস্থায় ফিরে গেল। আবার বেচাকেনা শুরু করে দিল। সে আগের চেয়েও বড়লোক হয়ে গেল। তার আর কোনো দুঃখ রইল না। ইতিমধ্যে ছেলেটিও বড় হয়ে উঠল। ছেলেটি যেমন হলো চালাক চতুর, জ্ঞান বুদ্ধিও হলো তার তেমনি। কিন্তু 12 বছর যতই এগিয়ে আসতে থাকল, বণিক ততই মনমরা হয়ে পড়তে লাগল। মুখ দেখেই তার বোঝা যেত যে মনের মধ্যে কি হচ্ছে। একদিন তার ছেলে জিজ্ঞেস করলে তার কি হয়েছে, কিন্তু বাবা কিছুই বললেন না। ছেলেও এদিকে নাছোড়বান্দা। শেষে বণিক সব কথা খুলে বলল। বণিক বলল যে তখন বুঝতে পারেনি কি বলছি। এক বোঝা সোনার বদলে নিজের ছেলেকে এক কালো বামনের হাতে তুলে দেব বলে লিখে দিয়েছি। এইবার তার যাবার সময় প্রায় হয়ে এলো। তখন তার ছেলে বলল, বাবা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। বেটে বামুন আমার কিছুই করতে পারবে না। 12 বছর পরে যেদিন সময় হলো, সেদিন ছেলে পুরোহিতের আশীর্বাদ নিয়ে বাপের সঙ্গে মাঠে গেল। মাঠে দাঁড়িয়েছিল সেই কালো বামন। সে এগিয়ে এসে বাপকে বলল, তুমি যা দেবে অঙ্গীকার করেছিলে তা এনেছ? বণিক চুপ করে রইল, কিন্তু ছেলে বলল, কি চাও তুমি? বামন বলল, তোমার বাপের সঙ্গে আমার কথা হচ্ছে, তোমার সঙ্গে তো হচ্ছে না। ছেলে বলল, তুমি আমার বাবাকে বেজায় ঠকিয়েছ, তার খত আমাকে ফিরিয়ে দাও। বামন বলল, কক্ষনো না, আমার হক আমি ছেড়ে দেব নাকি? এইভাবে অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হলো। শেষে ঠিক হলো, ছেলে যখন আর বাপের সম্পত্তি নয়, আবার শত্রুর হাতেও সে নিজেকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না, তাহলে এক কাজ করা যাক। এক নদীতে গিয়ে সে নৌকোয় উঠুক, আর তার বাবা তাকে ঠেলে দিক স্রোতের মুখে। ছেলে ভেসে যাক স্রোতে। ছেলে বাপের কাছ থেকে বিদায় নিয়ে নৌকোয় গিয়ে উঠল। তার বাবা ঠেলে দিলেন। ছেলেকে চিরদিনের মতো হারালেন এই ভেবে তিনি বাড়ি গিয়ে দুঃখের সাগরে মগ্ন হলেন। কিন্তু নৌকোটি ডুবল না, ভেসে চলল স্রোত বেয়ে। ছেলেটি চুপটি করে বসে রইল তার মধ্যে। অনেক দূরে গিয়ে নৌকোটি শেষে এক অজানা চরে ঠেকে গেল। ছেলে ডাঙায় নেমে দেখতে পেলে কাছেই একটি সুন্দর রাজপ্রাসাদ। সেই দিকে এগিয়ে সে প্রাসাদের দরজা ঠেলে ভিতরে ঢুকল। এ ঘরে ঢোকে, ও ঘরে ঢোকে, সব ঘর দেখে খালি, যেন এক জাদু করা পুরী। শেষে সব শেষের ঘরে এসে দেখে এক বিশাল সাপ। সাপটা একবার কুণ্ডলি পাকাচ্ছে, আবার কুণ্ডলি খুলে ফেলছে। সাপটি আসলে ছিল এক জাদু করা কন্যা। ছেলেটিকে দেখে সে খুশি হয়ে বললে, আমার রক্ষাকর্তা,
এতদিনে তুমি এলে? আমি 12 বছর তোমার জন্যে অপেক্ষা করছি। সমস্ত রাজ্য জাদুমগ্ন হয়ে আছে, তুমি আমাকে উদ্ধার করো। ছেলেটি বলল, কেমন করে আমি উদ্ধার করব? সাপ বলল, আজ রাত্রে 12 জন শিকল পরা কালো মানুষ আসবে। তারা এসে তোমায় জিজ্ঞেস করবে, এখানে তুমি কি করছো? কিন্তু তারা যাই বলুক আর তাই করুক, তুমি একটি কথাও বলবে না। তারা তোমায় যন্ত্রণা দেবে, মারবে, চিমটি কাটবে, কিন্তু তুমি কোনো কথাই বলবে না। 12টার সময় তাদের চলে যেতে হবে। দ্বিতীয় রাত্রে আরও 12 জন আসবে। তৃতীয় রাত্রে 24 জন। এরা তোমার মাথা কেটে ফেলবে, কিন্তু 12টার পর তাদের কোনো জাদু খাটবে না। আর যদি সহ্য করে থাকো, একটি কথাও না কাও, তাহলে আমি রক্ষা পাব। তখন আমি তোমার কাছে আসব, ছোট একটি শিশিতে করে জীবন বড়ি এনে তোমার উপর ছড়িয়ে দেব। অমনি তুমি প্রাণ ফিরে পাবে, আগেরই মতো স্বাস্থ্য ফিরে পাবে। ছেলেটি বলল, এতে যদি তোমার উদ্ধার হয়, আমি খুশি হয়েই এসব করব। সাপ যেমন যেমন বলেছিল ঠিক তেমনি হল। কালো মানুষরা তার মুখ থেকে একটি কথাও বার করতে পারলে না। তৃতীয় দিন রাত্রে সাপ হয়ে গেল এক সুন্দরী রাজকন্যা। রাজকন্যা জীবনবড়ি নিয়ে এসে ছেলেটিকে বাঁচালেন। তারপর রাজকন্যা তার গলা জড়িয়ে ধরে তাকে আদর করলেন। সমস্ত রাজপুরী জেগে উঠল, চারিদিকে আনন্দের স্রোত বইতে লাগল। ছেলেটির সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। সে হল সোনার পাহাড়ের রাজা। দুজনে পরম সুখে দিন কাটাতে লাগলেন। কিছুদিন পরে তাদের একটি সুন্দর ছেলে হল। 8 বছর কেটে যাবার পর রাজার মন উদাস হল। তিনি তার বাবার কথা, দেশের কথা ভাবতে লাগলেন। দেশে ফেরার কথা রানীকে বলতে রানী রাজি হলেন না। রানী বললেন, তুমি যদি সোনার পাহাড় ছেড়ে দেশে যাও, তাহলে আমার বিপদ হবে। কিন্তু রাজার মন শান্ত হয় না। তিনি রানীকে বারবার দেশে যাবার কথা বলতেন। শেষে আর না পেরে রানী রাজি হলেন। যেদিন রাজা যাবেন, সেদিন রানী তাকে একটি কামনা আংটি দিয়ে বললেন, এই আংটিটি নাও, নিয়ে তোমার আঙুলে পড়ো। তুমি যেখানে যেতে চাও, এই আংটির কাছে বললেই সে তোমায় নিয়ে যাবে। কিন্তু কথা দাও, কামনা আংটির কাছে কখনো তুমি বলবে না তোমার রানীকে এদেশ থেকে নিয়ে যেতে তোমার বাবার কাছে। রাজা বললেন, বেশ, কথা দিলুম, বলে আঙুলে আংটি পরলেন। পরে তিনি তার পুরনো দেশে, যে শহরে তার বাবা আছেন, সেইখানে যেতে চাইলেন। সঙ্গে সঙ্গে দেখলেন যে তিনি শহরের ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু তার পোশাক আশাক দামি হলেও এমনই বিদেশি ঢঙের যে প্রহরীরা তাই দেখে তাকে ভিতরে ঢুকতে দিল না। তখন তিনি কাছেই যে পাহাড় ছিল তাতে গিয়ে উঠলেন। সেখানে রাখালদের সঙ্গে তার দামি কাপড় বদল করে শহরে এসে ঢুকলেন। এবারে আর বিদেশি বলে কেউ তাকে আটকাল না, রাস্তায়ও কেউ তার দিকে তাকাল না। তার বাবার বাড়িতে পৌঁছে তিনি নিজের পরিচয় দিলেন, কিন্তু তার বাবা তাকে চিনতে পারলেন না। তিনি বললেন, তার এক ছেলে ছিল বটে, কিন্তু সে অনেক দিন আগেই মারা গেছে। তবে গরিব রাখালটিকে দেখে তার মায়া হল। বললেন, একে ভালো করে খাইয়ে দাও। রাখালের পোশাক পরা ছেলে বলল, আমি সত্যি বলছি, আমিই আপনাদের ছেলে। আমার গায়ে কি কোনো চিহ্ন নেই যা দেখে আপনারা চিনতে পারবেন? তার মা বললেন, আমাদের ছেলের ডান বাহুর নিচে একটি ছোট্ট লাল জরুলের দাগ ছিল। ছেলেটি তখন ডান হাতের কাপড় গুটিয়ে ফেলল। দেখা গেল হাতের নিচে একটি ছোট্ট লাল জরুলের দাগ। সে তখন বলল, তোমরা কি জানো, আমি এখন সোনার পাহাড়ের রাজা। এক রাজকন্যাকে আমি বিয়ে করেছি। আমাদের 7 বছরের একটি ছেলে আছে। বাবা হেসে বললেন, রাজা বটে, ছেঁড়া ময়লার রাখালি পোশাক পরে এসে বলছে আমি রাজা। এই শুনে ছেলেটির হলো ভারী রাগ, তার মাথা গরম হয়ে গেল। সে তার আংটি ঘুরিয়ে বললে, আমার রানী আর ছেলে এখানে আসুক। একবার ভেবেও দেখল না সে কি প্রতিজ্ঞা করে এসেছিল। রানী আর রাজপুত্র তক্ষুনি সেখানে এসে হাজির হলেন। এসে কাঁদতে কাঁদতে বললেন, হায় রাজা, কেন তুমি তোমার শপথ ভাঙলে? আমি বড়ই কষ্ট পেলুম। রাজা বললেন, কাজটা আমি না ভেবে করেছি, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এই বলে তিনি রানীকে শান্ত করবার চেষ্টা করতে লাগলেন।
রানী মুখে শান্ত হলেন বটে, কিন্তু মনে মনে তিনি প্রতিশোধ নেবার কথা ভাবতে লাগলেন। তারপর দুজনে বেড়াতে বেরোলেন শহরের বাইরে। রাজা বললেন, দেখ রানী, এই সেই ক্ষেত, এই হলো ক্ষেতের ধারের সেই নদী, যেই নদী বেয়ে আমি সোনার পাহাড়ে গিয়েছিলাম। তারপর রানী বললেন, আমি ক্লান্ত বোধ করছি, একটু জিরোবো। রানী বসলেন। রাজা তার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। শুতেই ঘুমিয়ে পড়লেন চোখ বুজে। যেই তিনি ঘুমিয়ে পড়লেন, অমনি রানী তার হাত থেকে আংটিটা খুলে নিলেন আর আস্তে আস্তে কোল থেকে মাথা নামিয়ে রেখে দিলেন। পায়ের জুতো জোড়া খুলে রেখে রানী ছেলেকে কোলে নিয়ে আংটিকে বললেন, আমাদের দেশে ফিরিয়ে নিয়ে চল। রাজা জেগে দেখলেন তাকে ফেলে রেখে রানী ছেলে নিয়ে পালিয়ে গেছেন। রানী নেই, রাজপুত্র নেই, আংটি নেই, শুধু পড়ে আছে রানীর একজোড়া জুতো। তিনি বললেন, এখন আর বাপ মায়ের কাছে ফিরে গিয়ে আমার কোনো লাভ নেই। তারা বলবেন আমি জাদুকর, ভোজবাজি দেখিয়ে বেড়াই। আমাকে আমার নিজের রাজ্যে ফিরে যেতে হবে। এই বলে তিনি বেরিয়ে পড়লেন। যেতে যেতে এক পাহাড়ের কাছে এসে হাজির। সেখানে দুই দৈত্যে বিষম ঝগড়া লেগেছে। তাদের পৈতৃক সম্পত্তি তারা কিছুতেই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে পারছে না। রাজাকে পথ দিয়ে যেতে দেখে দৈত্যেরা ডাকল, বললে, দৈত্যের চেয়ে মানুষের বুদ্ধি বেশি, আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করে দিতে পারবে ভাই? রাজা বললেন, কি সম্পত্তি? তারা বললে, একখানা তলোয়ার। এ তলোয়ার হাতে নিয়ে কেউ যদি বলে, আমার মাথা লইল আর সব মাথা গেল, তাহলে সেখানকার সব মাথা একসঙ্গে কাটা পড়বে। দ্বিতীয় সম্পত্তি একখানা জোব্বা, সেটা পড়লেই অদৃশ্য হওয়া যায়। তৃতীয় সম্পত্তি একজোড়া জুতো, পড়লে যেখানে খুশি এক নিমেষে যাওয়া যায়। রাজা বললেন, সম্পত্তিগুলি আমার হাতে দাও, একবার পরখ করে দেখে নিই গুণগুলি ঠিক আছে কিনা। তারা তাকে জোব্বাটা দিল। জোব্বা পড়তেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। জোব্বা খুলে নিজের চেহারায় ফিরে এসে তিনি বললেন, হ্যাঁ, এটা ঠিক আছে, এবার তলোয়ারটা দেখি। তারা বলল, তলোয়ার দেই কি করে? তলোয়ারের গুণ পরীক্ষা করতে গেলে তো আমাদেরই দুটো মাথা কাটা পড়বে। শেষে অনেক তর্ক করে তারা এই শর্তে তলোয়ারটা দিল যে রাজা একটা গাছের ওপর পরীক্ষা করবেন। তিনি তাদের কথা মতো গাছের ওপর পরীক্ষা করতেই যেমন খড় কেটে যায়, তেমনি প্রকাণ্ড গাছটা তলোয়ারের ঘায়ে কুচ করে কেটে গেল। তখন তিনি জুতো জোড়া চাইলেন, কিন্তু তারা বলল, জুতো জোড়া দিই কি করে? জুতো পরে তুমি যদি বলো পাহাড়ের মাথায় যেতে চাই, তাহলে তুমি তো চলেই গেলে কত দূর, আমরা কি এখানে শূন্য হাতে দাঁড়িয়ে থাকব? তিনি বললেন, না, আমি তা করব না। কাজেই তারা তাকে জুতো জোড়াটাও দিলে। যখন তিনি তিনটি জিনিসই হাতে পেলেন, তার রানী আর ছেলের জন্যে মন কেমন করে উঠল। তার মুখ দিয়ে বেরিয়ে গেল, হায়, আমি যদি এখন সোনার পাহাড়ে যেতে পারতুম। বলবার সঙ্গে সঙ্গে তিনি দৈত্যদের দৃষ্টির বাইরে চলে গেলেন। দৈত্যদের আর পৈতৃক সম্পত্তি ভাগ করা হল না। তিনি রাজপ্রাসাদের কাছে আসতেই গান বাজনার শব্দ শুনতে পেলেন। বাঁশি বাজছে, বেহালা বাজছে, লোকজন হৈ হৈ করছে। লোকমুখে শুনলেন যে তার রানী আবার এক বিয়ে করবেন, তারই এই আয়োজন। তার ভয়ানক রাগ হল। তিনি বললেন, আমি যখন ঘুমোচ্ছিলুম আমায় ফেলে পালিয়ে গেছে, তার উপর আবার এখন বিয়ে? জোব্বাটা গায়ে দিয়ে অদৃশ্য হয়ে তিনি প্রাসাদের ভিতর ঢুকলেন। তারপর হলরুমে গিয়ে দেখেন মস্ত টেবিল বিছানো হয়েছে, তাতে থরে থরে দামি দামি শরাব সাজানো। অতিথিরা হাসছে, কথা কইছে, রঙ্গ করছে আর খাচ্ছে। রানী সকলের মাঝখানে জমকালো পোশাক পরে সিংহাসনে বসে আছেন, মাথায় রাজমুকুট। রাজা গিয়ে রানীর পিছনে দাঁড়ালেন। কেউই তাকে দেখতে পেল না। যেই রানী এক টুকরো মাংস তার থালায় রাখলেন, অমনি রাজা সেটা তুলে খেয়ে ফেললেন। যেই রানীর গেলাসে শরাব ভরা হলো, অমনি রাজা গেলাসের শরাব খালি করে দিলেন। রানীর থালায়, রানীর গেলাসে যা কিছু দেওয়া হলো সমস্তই উড়ে যেতে লাগল। রানী কিছুই খেতে পেলেন না। শেষে রানী ভয় পেয়ে উঠে গিয়ে নিজের ঘরে গিয়ে কাঁদতে লাগলেন। রাজা গেলেন পিছনে পিছনে। রানী নিজেকে নিজে বললেন,
এখনো কি দৈত্যের জাদু কাটেনি? আমার সত্যিকারের রক্ষাকর্তা কি আসেননি? রাজা রানীর গালে এক চড় মেরে বললেন, তোমার সত্যিকারের রক্ষাকর্তা তোমার সামনেই রয়েছে, তার সঙ্গে তুমি যেমন ব্যবহার করেছ তা সে ভোলেনি। এই বলে জোব্বা খুলে তিনি আবার দেখা দিলেন। তারপর হলঘরে গিয়ে চেঁচিয়ে বললেন, বিবাহ উৎসব বন্ধ হল, আসল রাজা ফিরে এসেছেন। রাজাকে দেখে জমিদার পারিষদ যারা হাজির ছিলেন তারা হাসতে লাগলেন, ঠাট্টা করতে লাগলেন। ভাবলেন, এইটা আবার কে? রাজা বললেন, তোমরা এখান থেকে যাবেই কি যাবে না? তারা তখন রাজাকে ধরবার চেষ্টা করতেই রাজা তার তলোয়ার হাতে করে বললেন, আমার মাথা রইল আর সব মাথা গেল। বলতেই সবার মাথা কাটা পড়ল। তারপর থেকে তিনিই রইলেন সোনার পাহাড়ের একমাত্র রাজা, একমাত্র প্রভু, একমাত্র অধীশ্বর। Thanks for watching! We had so much fun! Don't forget to like this video and comment what you think. Share it with your friends. See you next time!